সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং তোমাদের পরিবারের সকলেই সুস্থ এবং ভালো আছে। এবং তোমরা তোমাদের পাঠ্যক্রম অনুসারে, তোমাদের সিলেবাস অনুসারে তোমরা তোমাদের পাঠদানকে নিজেদের তত্ত্বাবধানে, বাবা মায়ের সহযোগিতায় ও অনলাইন ক্লাসের সহযোগিতায় নিজেদের শিক্ষা কার্যক্রমকে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ এবং তোমাদের নিজস্ব পড়াশোনাকে ঠিকঠাকভাবে করে যাচ্ছ। তদুপরি এই বৈশ্বিক মহামারীতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে, সেজন্য সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় যখন থেকে প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার কিছুদিন পর থেকেই অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সে আলোকে গত সপ্তাহে তোমাদের অনলাইন মাসিক পরীক্ষা অলরেডি কিছু বিষয়ে সম্পাদিত হয়েছে এবং ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সকল বিষয়েরই ধারাবাহিক অনলাইন মাসিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক বিষয়েরই শিক্ষার্থীরা যেন স্বল্প সময়ে নিজেদেরকে আরও বেশি প্রস্তুত করতে পারে, সেজন্য কিছু কিছু সিলেবাস ভিত্তিকভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমরা যেন ভালো ফলাফল করতে পারো, ভালো জ্ঞান সমৃদ্ধ হতে পারো, তোমরা পাঠ্যপুস্তকের উপর যেন ভালো ধারণা রাখো এবং সামনে যে পরীক্ষাগুলো আসতেছে, যেহেতু অলরেডি সরকার কর্তৃক সিদ্ধান্ত হয়েছে ক্লাস 5-এর পিএসসি পরীক্ষা এবং ক্লাস 8-এর জেএসসি বা জেডিসি পরীক্ষা হবে না, কিন্তু মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। কিন্তু তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো অথবা যারা ক্লাস 9-এ বর্তমানে আসো, তাদের পরীক্ষার কিন্তু কখনো বাতিল হবে না। তোমাদেরকে অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, সেজন্য তৈরি হতে হবে নিজেদেরকে। সেজন্য আমরা তোমাদেরকে সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আসো, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে তোমাদের সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের অনলাইন মাসিক পরীক্ষা 2020-এর সিলেবাস নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর দুটোই আমি দিয়ে দিয়েছি। হিসাব বিজ্ঞানের নবম শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, ফিন্যান্স ও ব্যাংকিংয়ের জন্য তৃতীয় অধ্যায় এবং দশম অধ্যায়। আর যারা দশম শ্রেণীতে আছে তাদের হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় 12তম অধ্যায়, আর ফিন্যান্স ও ব্যাংকিংয়ের দশম অধ্যায় ও পঞ্চম অধ্যায়ের উপর পরীক্ষা হবে। তোমরা যেহেতু অনলাইন ক্লাস কার্যক্রমগুলো নিয়মিত দেখো এবং যোগাযোগ আছে তোমাদের বিদ্যালয়ের লিঙ্কের মাধ্যমে, এবং তোমরা সকলেই আমাদের 95%-এর মতোই পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং ভালো ফলাফল করেছে বিগত পরীক্ষাগুলোতে। গত সপ্তাহে যে পরীক্ষা হয়েছে, আশা করব আমরা আগামী মঙ্গলবার 22 তারিখ তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতেও তোমরা সকলে অংশগ্রহণ করবে এবং এই অধ্যায়গুলোর উপর নিয়মিত পড়াশোনা করে, যে সমস্ত বিষয়গুলো না দেখলেই নয় এই অধ্যায়ের, সেগুলো দেখে নিজেদেরকে প্রস্তুত করো এবং ভালোভাবে নিজেদেরকে তৈরি করো। তবে তোমাদের জ্ঞাতার্থে তোমাদের সহজ হয় এই জন্য বলছি, ক্লাস 9-এ যারা আছে নবম শ্রেণীর জন্য পাঠ্য বইয়ের সৃজনশীল যে প্রশ্নগুলো অধ্যায়ের মধ্যে দেওয়া আছে সেগুলো পাশাপাশি তোমরা বিভিন্ন শিক্ষা বোর্ডের যে প্রশ্ন আছে বিগত বৎসরের সেগুলোকে দেখবে। সাধারণত বিগত 3 বছরের প্রশ্ন দেখাটাই যুক্তিযুক্ত। তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো এবং বিগত 3 বছরের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো দেখো, তাহলে তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবে এবং তোমাদেরকে এসএসসি পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে তৈরি করতে পারবে। সেই সাথে দশম শ্রেণীর জন্য বলবো, তোমরা তোমাদের পাঠ্য বইগুলোকে দেখো এবং বিগত সালের
বিভিন্ন বোর্ডের এসএসসি পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে এই অধ্যায় থেকে তোমরা সেগুলোকে বেশি করে অনুশীলন করো, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে। শুধু আমাদের বিদ্যালয়ের জন্যই না, তোমরা এসএসসি পরীক্ষাতেও খুব সাফল্যমণ্ডিত হতে পারবে, এই আশাবাদ রাখি। চলো আজকে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি, এই অধ্যায়ের উপর আমরা আলোচনা করব। এই অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায়ের থেকে তোমাদের যারা এবার ক্লাস 9-এ আসো তাদের যে পরীক্ষা নিব, তৃতীয় অধ্যায়ের উপরে একটা, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের উপর যেহেতু পরীক্ষা নিব, তো তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস নিচ্ছি আমি তোমাদেরকে। তোমরা আশা করি বোঝার চেষ্টা করবে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে মোবাইলে আমার সাথে যোগাযোগ করে তোমাদের প্রয়োজনীয় সমস্যাগুলো তোমরা সমাধান করে নিও এবং পরীক্ষায় ভালো ফলাফল করে প্রত্যাশা করি। আসো আজকে আমরা সৃজনশীল 5 নম্বর প্রশ্নটা দেখি। 5 নম্বর প্রশ্নে কী চেয়েছে বা কী বলেছে উদ্দীপকে, সেটা আমরা আগে দেখি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, জনাব খালেক শেখ 2017 সালের 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ: 4 তারিখে নগদে এত টাকার আসবাবপত্র ক্রয়, 8 তারিখে ধারে 85,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল, 12 তারিখ নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো, 15 তারিখ মাসিক 15,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ করা হলো, 20 তারিখ ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান করা হলো। তারপর 25 তারিখ চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা, 30 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। আমরা উদ্দীপকটা দেখলাম। ইতিপূর্বেও তোমাদেরকে এই অধ্যায়ের আরও 2টো ক্লাস নেওয়া হয়েছিল। তোমরা পূর্বের ক্লাসগুলোকে দেখে নিবে, তাহলে তোমাদের জন্য আরও ভালো হবে। তোমরা ভালোভাবে এই অধ্যায় সম্পর্কে ধারণা রাখতে পারবে। দেখো এই উদ্দীপকের আলোকে প্রশ্নে কী কী চাওয়া হয়েছে। ক নম্বরে, লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট টাকার পরিমাণ। আমরা কোনগুলো লেনদেন নয় তা পূর্বের অধ্যায়ে আমরা শিখেছিলাম। অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, এরপরে হলো দ্বৈত সত্তা, যদি এরকম থাকে দৃশ্যমানতা, ঐতিহাসিক ঘটনা, তাহলে সেগুলো লেনদেন হয়। যদি অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না, দ্বৈত সত্তা থাকে না, আর্থিক অবস্থার পরিবর্তন করে না, এগুলো লেনদেন নয়। তো আমরা এটা জানি। তারপর বলা হয়েছে, জুলাই মাসে লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমরা এর আগেও ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখেছিলাম। আজকেও তোমাদের জন্য আবার একটু মেধা ঝালাই করার জন্য আর একটু মনে করে দিব। তারপর পিউ ট্রেডার্স জুলাই মাসে স্বত্বাধিকার পরিমাণ বা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আসো আমরা প্রশ্ন উদ্দীপক দেখলাম। এখন তার আলোকে, উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নটি সমাধান করি। দেখো, ক নম্বরে যাওয়া হয়েছিল আমাদের, লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। যে ঘটনাগুলো লেনদেন নয় তার মোট টাকার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তোমার এখানে লেনদেন নয় এমন ঘটনাগুলো হলো, 8 তারিখে ছিল তোমার ধারে 85,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেলে যেহেতু অর্থের অঙ্কে পরিমাপ করা হয়েছে কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই এবং কোনো দ্বৈত সত্তা হয় নাই, অর্থাৎ দুটি পক্ষের সৃষ্টি হয় নাই। একজন আদেশ করেছে কিন্তু আমি কোনো আর্থিক অবস্থার পরিবর্তন করি নাই, যেহেতু আর্থিক লেনদেন সম্পন্ন হয়নি তাই এটি লেনদেন নয় এবং এর কোনো দৃশ্যমানতা নেই, শুধুমাত্র একজন অর্ডার করেছে সে এর প্রেক্ষিতে, তাই এটি কোনো লেনদেন নয়। তাহলে লেনদেন নয় এর মধ্যে আসবে। তো আমরা আগে ছক করব। ছকটা কি আবার তোমরা দেখে নাও। প্রথমে বিবরণ,
টাকা টাকা। যদি তারিখের ঘর থাকে, তো তারিখ থাকে তাহলে আমরা তারিখের ঘর করব, না করলেও কোনো দোষ নেই। যদি তারিখ থাকে প্রশ্নের মধ্যে তাহলে তারিখের ঘর করব, আবার না করলেও কোনো দোষ নেই। তোমরা কি করবে, বিবরণ টাকা টাকা এটুকু ঘর করলে হবে। আর যদি তোমাদের মনে হয় যে না আমরা তারিখ যেহেতু আছে তারিখের ঘর করে দেব, তাহলেও সেটা সম্ভব। আমি যদিও করে দিয়েছি তোমাদেরকে সহজ হওয়ার জন্য। তারিখ, বিবরণ, টাকা টাকা। তাহলে 8 তারিখে কি, প্রথমে 2017 জুলাই 8 ধারে পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল, কত টাকা, 85,000 টাকা। আর আরেকটা ছিল তোমার 15 তারিখে মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। আমি কর্মচারী নিয়োগ করেছি কিন্তু তাকে কোনো বেতন দেই নাই, তার সাথে কোনো আর্থিক লেনদেন সম্পন্ন হয় নাই, তাই এটি কোনো লেনদেন নয়। তাই 15 তারিখে আছে কর্মচারী নিয়োগ করা হলো 15,000 টাকা। যার কোনো উপাদান নেই বা লেনদেন নয় এমন কোনো উপাদান দেখা যাচ্ছে না, তো এটা যোগ করে দিব, যোগফল দ্বিতীয় ঘরে টাকাটা পাঠিয়ে দেব। 85,000 এবং 15,000 যোগ করলে যা পাওয়া যায় সেটা হলো 1 লক্ষ টাকা। তাহলে আমরা আশা করি ক নম্বর বুঝতে পারছি, কোন লেনদেন নয় এমন ঘটনার সময় মোট টাকার পরিমাণ নির্ণয় করতে পারলাম। আমি আবার বলছি, লেনদেন হওয়ার শর্ত হলো দ্বিতীয় অধ্যায়ে তোমাদের এগুলো বিস্তারিত লেখা আছে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা, দৃশ্যমানতা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, ঐতিহাসিক ঘটনা, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। যদি এই উপাদানগুলো থাকে কোনো লেনদেনের মধ্যে তাহলে সেটা লেনদেন হবে, নাহলে সেটা লেনদেন নয়। তারপর খ নম্বর প্রশ্নে যাওয়া হয়েছিল তোমার পিও ট্রেডার্সের জুলাই মাসে লেনদেনগুলো কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয়ে আমরা এই অধ্যায়েও দেখেছি, পূর্বের ক্লাসেও আমরা অলরেডি করেছিলাম অন্য একটা অধ্যায়ে, অর্থাৎ জাবেদার অধ্যায়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি, সেখানে কারণসহ উল্লেখ ছিল না। তো আমরা দেখি আগে ঘর কিভাবে করব। এক্ষেত্রে যেহেতু বলা হয়েছিল কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা, অর্থাৎ কারণটা কি, অর্থাৎ সম্পদ, আয়, ব্যয়, দায় না মালিকানা সত্ত্ব, এটা জানতে হবে। তাহলে এখানে ঘর কাটবো কীভাবে, আমরা ঘর কাটাটা দেখো তোমরা। ঘর কাটার জন্য প্রথমে আমরা তারিখ, তারপর বিবরণ বা হিসাব অথবা পক্ষ যে কোনো নামে আমরা ঘর কাটবো। তারপর ডেবিট ক্রেডিটের ঘর হবে, যেহেতু টাকা আছে টাকার ঘর হবে, আর কারণের কথা উল্লেখ করেছে তাই কারণ লিখতে হবে। অনেক সময় প্রশ্নে শুধুমাত্র বলা হয় লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করা, তখন আর কারণের ঘর দরকার নেই। যদি কারণসহ উল্লেখ করে দেওয়া হয় তাহলে অবশ্যই তোমরা এই কারণের ঘর দিবে। যদি কারণসহ উল্লেখ না থাকে তাহলে দিতেও না দেওয়াটাই ভালো। তাহলে চলো আমরা করি। প্রথমে ঘর কাটবো আমরা, তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট, টাকা এবং কারণ। দেখো, উদ্দীপকের 1 তারিখে ছিল 2017 সালের 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে একটি ব্যবসা আরম্ভ করেন। তাহলে কি করলো, 1 তারিখ নগদান হিসাব ডেবিট, যেহেতু পণ্য নিয়ে আসছি তাই ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু ব্যবসার শুরুতে মালিক এগুলো সরবরাহ করেছে তাই মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন নগদ বাবদ নিয়ে আসা হয়েছে তোমার কত টাকা, 1,20,000 টাকা। তারপর পণ্য বাবদ আনা হয়েছিল 75,000 টাকা, মোট 1,95,000 টাকা। আর যে আসল কারণগুলো দেখি, নগদ কোনবাচক হিসাব, নগদ হলো সম্পদ তাই ব্যবসার সম্পদ বৃদ্ধি পেয়েছে। তারপর ক্রয় কোনবাচক, ব্যয়বাচক, ক্রয় করানোর কারণে ব্যয় বৃদ্ধি, ব্যবসার ব্যয় বৃদ্ধি পেয়েছে। মূলধন হলো মালিকানা সত্ত্ব হিসাব, যেহেতু মালিক সরবরাহ করেছে, ব্যবসা আরম্ভ করেছে তাই এটি স্বত্বাধিকার বৃদ্ধি করেছে, তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তারপরে তোমার ছিল 4 তারিখে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তো 4 তারিখ দিয়ে আসবাবপত্র হিসাব ডেবিট 60,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা। এখন কি হলো, আসবাবপত্র একটি সম্পদ, নগদ সম্পদ। আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। যেহেতু আসবাবপত্র সম্পদে সম্পদ বৃদ্ধি, নগদ যেহেতু সম্পদবাচক তাই সম্পদ হ্রাস। তারপরে ছিল 12 তারিখে তোমার নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো।
8 তারিখ এটা কেন আসেনি? 8 তারিখটা যেহেতু লেনদেন নয় তাই এটা আর আসবে না। 12 তারিখে আসছে তোমার ক্রয় হিসাব আর হলো নগদান হিসাব। ক্রয় হিসাব এবং নগদান হিসাব। কেন? নগদে 30 টাকা পণ্য ক্রয়, তাই ক্রয় হিসাব নগদান হিসাব। ক্রয় কোনবাচক হিসাব? ব্যয়বাচক হিসাব। তাই কী হয়েছে? ব্যয় বৃদ্ধি পাইছে। যেহেতু নগদ টাকায় ক্রয় করেছি তাই সম্পদ হ্রাস পেয়েছে, তাই নগদের জন্য সম্পদ হ্রাস। তারপর 20 তারিখে আছে তোমার, তারপর 15 তারিখে মাসিক 15,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ করা হলো, যেহেতু এটি লেনদেন নয় তাই এটা এখানে আসবে না। তারপরে বলা হয়েছে ব্যবসার প্রয়োজনীয় মণিহারি ক্রয় করা হলো, নগদে 8,000 টাকা প্রদান করা হলো। তাহলে মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে মণিহারি কোনবাচক? ব্যয়বাচক, তাই ব্যয় বৃদ্ধি। নগদ টাকা চলে গেছে তাই নগদ হলে সম্পদবাচক, তাই সম্পদ হ্রাস। তারপরে তোমার 25 তারিখে আছে চেক দ্বারা বিক্রয়। বিক্রি করার কারণে চেক পেয়েছি যা ব্যাংকে টাকা বৃদ্ধি করেছে, তাই ব্যাংক হিসাব ডেবিট আর হলো বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো ব্যাংক কোনবাচক? সম্পদবাচক হিসাব, তাই সম্পদ বৃদ্ধি পেয়েছে। বিক্রয় কোনবাচক? আয়বাচক, আয় বিক্রয় করার কারণে আয় বৃদ্ধি পেয়েছে। তারপর তোমার কি আছে 30 তারিখে মালিক কর্তৃক উত্তোলন। 30 তারিখে কি আছে? মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। যখন মালিক কারবার থেকে কোনো কিছু গ্রহণ করে তখন তাকে বলা হয় উত্তোলন হিসাব, স্বত্বাধিকার হ্রাস পায়, তাই উত্তোলন হিসাব ডেবিট। আর নগদ টাকা যেহেতু নিয়েছে নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো উত্তোলন কোনবাচক হিসাব? আমরা সবাই জানি এটা হলো মালিকানা সত্ত্ব হিসাব বা স্বত্বাধিকার হিসাব। তো স্বত্বাধিকার যেহেতু হ্রাস পেয়েছে তাই মালিকানা সত্ত্ব হ্রাস। যেহেতু কারবার থেকে সে নগদ টাকা নিয়ে গেছে সেই জন্য কারবারের সম্পদ হ্রাস পেয়েছে, তাই সম্পদ হ্রাস। আশা করি তোমরা এই খ নম্বর প্রশ্নটাও ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা বারবার করে দেখো এবং অনুশীলন করো যেন তোমরা পরীক্ষার সময় সহজে এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে সেটা আনসার করতে পারো। তারপর গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল তোমার পিও ট্রেডার্সের জুলাই মাস শেষে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করা আমরা জানি কীভাবে করব, সেই ক্ষেত্রেও একইভাবে আমরা সলভ করব। তোমার প্রথমে যেহেতু তারিখের ঘর আছে তাই তারিখ, তারপরে বিবরণ, তারপরে 2টা টাকার ঘর। প্রথমে তারিখ, বিবরণ এবং 2টা টাকার ঘর করব। তো দেখো প্রথমে কি হলো? মূলধন আনয়ন করেছে। ব্যবসায়ের মূলধন আনয়নের কারণে যেহেতু সে নগদ টাকা এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেছে, এটাকে বলা হয় মূলধন আনয়ন। তাই মূলধন আনয়ন কী করেছে? সে নগদ 1,20,000 টাকা আর 75,000 টাকার পণ্যদ্রব্য আনয়ন করেছে, মোট 1,95,000 টাকা। তাই মূলধন আনয়ন 1,95,000 টাকা। তারপরে সে এই যে 1,95,000 টাকা আনলো এবং সেই দিন কী করেছে? পণ্যদ্রব্য ক্রয় করেছিল। ব্যবসার মালিক 1,20,000 এবং 15,000 আনছে। কারবারে সে মালিক দিয়েছে 1,95,000 টাকা, কিন্তু সে সাথে সাথে কী করেছে? যেহেতু পণ্যদ্রব্য ব্যবসার ব্যয়বাচক হিসাব, তাই ব্যয় কী করব? মূলধন থেকে বাদ দিব। মুনাফা জাতীয় ব্যয়গুলো মূলধন থেকে বাদ দিব আর মুনাফা জাতীয় আয়গুলো আমরা মূলধনের সাথে যোগ করব। তাহলে যেটা পাবো সেটাই হলো মালিকানা সত্ত্ব। বছর শেষে বা মাস শেষে মালিকানা সত্ত্ব। যেহেতু পণ্যদ্রব্য 1 তারিখে ক্রয় করেছে তাই 1 তারিখের বাদ 1 তারিখে পণ্যদ্রব্য ক্রয় 75,000 টাকা বিয়োগ করে দিয়েছি। বিয়োগফল ঠিক নিচে নামানো হবে। তারপরে দেখো 12 তারিখে তোমার দেওয়া আছে নগদে পণ্য ক্রয় করা ছিল 30,000 টাকা। তো যেহেতু পণ্য ক্রয় একটি মুনাফা জাতীয় হিসাব, অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়, তো আমরা কী করব? নিয়মিত আয় হলে যোগ করব, নিয়মিত ব্যয় হলে আমরা কী করব? বাদ দেব। আর মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে কোনো কারণে সেটাকেও আমরা বাদ দেব। যেহেতু পণ্য ক্রয় করেছি তাই এটাও বাদ দেব 30,000 টাকা, কারণ এটি মুনাফা জাতীয় ব্যয়। তারপর 20 তারিখে আছে তোমার ব্যবসায়ের প্রয়োজনে মণিহারি দ্রব্য ক্রয় করা হয়েছে। যেহেতু মণিহারি দ্রব্য এটিও নিয়মিত ব্যয়, তাই এটিকেও কী করতে হবে? মালিকানা সত্ত্বের সময় বাদ দিতে হবে। তাই বাদ মণিহারি দ্রব্য ক্রয় 8,000 টাকা। বিয়োগফল তার নিচে নামলো।
তারপরে চেক দ্বারা বিক্রয় করেছি, বিক্রি করার কারণে ব্যবসায়ের আয় হয়, অর্থাৎ লাভবান হওয়া সম্ভব হয়। লাভ হোক বা লস হোক বা সমান সমান হোক, লাভ লস কিছুই যদি না হয়, তারপরেও বিক্রয়ের কারণে ব্যবসায়ের আয় হয়, এটি ধরে নেওয়া হয়। যেহেতু বিক্রি করার কারণে ব্যবসায় আয় হয়েছে, তাই এটা কি করেছি আমরা, যোগ করেছি। তাই আমরা এটা কি করেছি, যোগ করেছি। তাই মুনাফাজিত আয়গুলো যোগ করব, মুনাফাজিত ব্যয়গুলো আমরা বাদ দেবো। তাই চেক দ্বারা বিক্রয় ৮০,০০০ টাকা, পূর্বে ৮২,০০০ যোগ ৮০,০০০ সমান ১,৬২,০০০ যোগ করে নিয়েছিলাম। তার উক্ত প্রশ্নের উদ্দীপকে দেখো ৩০ তারিখে দেওয়া ছিল মালিক কর্তৃক উত্তোলন ৫,৭৫০ টাকা। যেহেতু মালিক কারবার থেকে কোনো কিছু গ্রহণ করেছে, তাই ব্যবসায়ের মালিকানা সূত্র হ্রাস পায়। যদি মালিক কোনো কিছু দেয় তাহলে মালিকানা সূত্র বৃদ্ধি পায়, আর যদি মালিক কোনো কিছু নিয়ে যায় তাহলে মালিকানা সূত্র হ্রাস পায়। তার জন্য আমরা কী করেছি, ৩০ তারিখে বাদ মালিক কর্তৃক উত্তোলন ৫,৭৫০ টাকা বাদ দিয়েছি। তো প্রথমে ছিল ১ তারিখে ব্যবসায়ের নগদ টাকা এবং মূল পণ্য আনয়ন করেছে এবং পণ্যদ্রব্য ক্রয় করেছে, সেটা বাদ দিয়েছি। তারপর নগদে পণ্যদ্রব্য ক্রয় করেছিল, সেটা বাদ দিয়েছি। ব্যবসায় যে মণিহারি দ্রব্য ক্রয় করেছে, এটা বাদ দিয়েছি। চেক দ্বারা বিক্রি করা হয়েছে, তাই আয় হয়েছে, এটা আমরা কী করে যোগ করেছি। এরপর মালিক কর্তৃক উত্তোলন করা হয়েছে, সেটা আমরা কী করেছি, বাদ দিয়েছি। যদি আর কোনো কিছু বাদ দেওয়া বা যোগ দেওয়ার কোনো কিছু নেই, তাহলে আমরা এখন কী করবো, দ্বিতীয় ঘরে টাকাটা পাঠাবো। এর যোগ বিয়োগ ফলটা আমরা পরবর্তী ঘরে পাঠিয়ে দিব। কত টাকা আসছে, যোগ বিয়োগ করে ১,৬২,০০০ বাদ ৫,৭৫০ ১,৫৬,২৫০ টাকা। এটি হলো মালিকানা সূত্র। আমি আবার বলছি, ব্যবসার প্রারম্ভিক মূলধন যোগ মুনাফা জাতীয় আয় বাদ মুনাফা জাতীয় ব্যয় এবং মালিক কর্তৃক কোনো কিছু উত্তোলন থাকলে তা বাদ দিলে যা পাওয়া যায় সেটাই মালিকানা সত্ত্ব। আশা করি তোমরা এই অধ্যায়ের ক্লাসটি বারবার দেখে তোমাদেরকে, এবং পূর্বের যে ক্লাসটি নেওয়া হয়েছিল সেই ক্লাসটি দেখেও তোমরা তোমাদের নিজেদেরকে তৈরি করবে, এবং আগামী মঙ্গলবার দিন তোমাদের যে পরীক্ষা আছে তোমরা সঠিকভাবে উত্তর প্রদান করতে তোমাদেরকে সাহায্য করবে উক্ত ক্লাস, এবং তোমরা নিজেদেরকে ভালোভাবে তৈরি করো, পরীক্ষায় যেন ভালো ফলাফল করতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।